ঘরে ঢুকে গা থেকে চাদরটা খুলে অমূল্য বিছানার উপর রাখল। তারপর পকেট থেকে সরু লম্বা সাইজের একটা সাবানের বাক্স আর একটা কৌটো স্নো বার করে স্ত্রীর সামনে ধরে বলল, নাও তুলে রাখো। রেনু হাতখানা বাড়িয়েই তাড়াতাড়ি আবার সরিয়ে নিল, যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে। তারপর সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আজ আবার এসব এনেছো যে? অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল, কিন্তু পর মুহূর্তেই তীব্র দৃষ্টিতে রেনুর দিকে চেয়ে ক্রোধ এবং ব্যঙ্গ মিশ্রিত অদ্ভুত হাস্যে বলল, এনেছি বাজারে বিক্রি করবার জন্য। সঙ্গে সঙ্গে সুর বদলে হঠাৎ যেন ধমকে উঠল অমূল্য। বলি, জিনিসগুলো হাত থেকে নিতে পারবে কি না? রেনু আস্তে আস্তে বলল, হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো, আমি নিতে পারবো না কেন? এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেনু জল চৌকিটার উপর রেখে দিল। অমূল্য বলল, শেষ পর্যন্ত না নিয়ে যখন পারবেই না যেন, তখন আগে থেকে ভদ্রভাবে নিলেই হয়। অত চেঁচামেচি, অত সতীপনা কিসের জন্যে? আর একদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজই তাই করবো নাকি? এগুলি আমার নিজের পয়সায় কেনা। রেনু স্বামীর দিকে তাকিয়ে একটু ম্লান হাসল। দেখো, আর যাই করো, আমার কাছে মিথ্যা কথা বলো না। অমূল্য আবার জ্বলে উঠল, না, খরদ্দার মা গোসাই এসেছে কি না, তোমার কাছে মিথ্যা কথা বলবো না। এবার সত্যি সত্যি হাসি পেল রেনুর। খরদ্দর মা গোসাই ছাড়া আর কারো কাছে বুঝি সত্যি কথা বলা যায় না? অমূল্য এক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল। হাসলে ভারী সুন্দর দেখায় ওকে। কেবল এই গোঁড়ামিটুকু যদি না থাকতো, এই অতিরিক্ত সূচিবায়ু। রেনু একবার চোখ নামিয়ে নিল, তারপর আবার অমূল্যের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমার ভালোর জন্যই বলি, না হলে আমার আর কি? একদিন যদি হাতে নাতে ধরা পড়ে যাও, তখন দশা হবে কি? তখন মান থাকবে কোথায়? অমূল্য অটুট আত্মপ্রত্যয়নে বলল, খেপেছ? তেমন কাঁচা হাত আমার নয়। হাত কাঁচা নয়, এই নিয়ে বড়াই করতে লজ্জাও হয় না অমূল্যের। সেই লজ্জায় রেনু নিজে মরে যেতে ইচ্ছা করে। হাত কাঁচা নয় তা ঠিক, কোনো দ্বিধাই যেন নেই অমূল্যের। বিয়ের কদিন পরে তারা ট্রামে করে যাচ্ছিল ইডেন গার্ডেন দেখতে। একই বেঞ্চে পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য। কন্ট্রাক্টর এসে টিকিট চাইতে সঙ্গে সঙ্গে গল্পে অমূল্যর মনোযোগ আরও বেড়ে গেল। কন্ট্রাক্টর তবু জিজ্ঞেস করল, বাবু টিকিট? অমূল্য একবার মাথা নেড়ে রেনুর সঙ্গে সঙ্গেই গল্প করতে লাগলো। রেনু স্পষ্ট দেখল কন্ট্রাক্টরটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল। অমূল্য অনর্গল কথা বলতে লাগলো, কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠল। ছি ছি, কি মনে করলো কন্ট্রাক্টরটা? মাত্র 2 আনার তো ব্যাপার। কন্ট্রাক্টর একটু দূরে সরে গেলে রেনু চুপি চুপি স্বামীকে জিজ্ঞেস করেছিল, টিকিট করলে না যে? অমূল্য হেসে বলেছিল, ও তুমি বুঝি আবার লক্ষ্য করেছ? টিকিটই যদি করব তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন? রেনু অবাক হয়ে বলেছিল, ওমা, ফার্স্ট ক্লাসে ছাড়া আবার ভদ্রলোকে মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি? তাই বলে টিকিট করবে না? অমূল্য সগর্বে বলেছিল, একা যখন উঠি তখনই ডব্লিউটিতে চলি, আর আজ তো তুমি সঙ্গে আছো। বিয়ে করায় বড্ড খরচ, 2-4 পয়সাও যদি এভাবে পুষিয়ে না নেওয়া যায়, তাহলে কি করে চলে বলো? রেনু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে, কিন্তু
ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টরকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেনুর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো, তখন রেনুর বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। রক্ষা যে সেই আগের কন্ডাক্টর নেই। এবার সে তাহলে অমূল্যর কাছ থেকে টিকিট পয়সা আদায় করেই ছাড়ত। ছি 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 ছি, এক গাড়ি লোকের সামনে কি করে তাদের মান থাকতো, কি করে মুখ দেখাতো তারা? গাড়ি থেকে নেমে রেনু বলেছিল, ছি, এসব আমি মোটেই পছন্দ করিনি। অমূল্য বলেছিল, কি সব? এই টিকিট না কেটে ট্রামে বাসে চলা, ছি। অমূল্য হেসেছিল ও গম্ভীরভাবে, তুমি বুঝি সেই কথাই ভাবছ? আচ্ছা, সূচিবায়ুগ্রস্ত মেয়ে তো তুমি, বুঝতে পারছি তুমি আমাকে ভোগাবে। হিস্ট্রিয়া নেই তো আবার? তার মানে এসব মেয়েদের তাও থাকে। রেনু বলেছিল, ছি। সামান্য 2 আনা পয়সার জন্যে অমূল্য বাধা দিয়ে জবাব দিয়েছিল, 2 আনা নয়, 2 আনা 4 আনা দিব্যি 1 প্যাকেট সিগারেট হবে। চাইলে না কেন? সিগারেটের পয়সা আমি তোমাকে দিতুম। এর কদিন পরে অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে এসে উপস্থিত। দেখো তো কেমন চিরুনিখানা। রেনু সাগ্রহে হাত বাড়িয়ে চিরুনিখানা নিয়ে বলল, বাহ, চমৎকার তো। কত দাম? অমূল্য বলল, 2.5 টাকা। রেনুর মুখ ম্লান হয়ে গেল। ছি, এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি? চিরুনি তো আমার অভাব নেই। এই সেদিন বৌভাতের জন্য তো 3 খানা চিরুনি পেয়েছি। যাই বলো, এসব বাজে বাবুগিরি আমার মোটেই পছন্দ হয় না। যা দিনকাল তাতে এভাবে পয়সা নষ্ট করবার মানে হয়। অমূল্য আত্মপ্রাসাদে হেসে বলল, পাগল হয়েছ? গার্গের পয়সা খরচ করে বাবুগিরি করতে যাব? অত পয়সা পাল ব্রাদার্স দেয় না। রেনু বলল, ও, কোম্পানি বুঝি নিজেদের লোক বলে খুব সস্তায় দিয়েছে? অমূল্য হেসে বলল, কেবল সস্তায় নয় গো, একেবারে বিনামূল্যে। জানে কি না আনকোড়া নতুন বউ এসেছে ঘরে? রেনু সলজ্জে বলল, যাও, কি যে বলো, মুখে তোমার কোনো আগল নেই। সত্যি 2.5 টাকার জিনিস কত দামে পেলে বলো না? আমার বৌদির জন্য একখানা আনাবো। অমূল্য অকম্মার চটে উঠল, হয়েছে, আর ন্যাকামি করো না। মেয়েদের ন্যাকামি কখনো ভালো লাগে, তাই বলে কি সব সময়ই সহ্য হয়? তার মানে পয়সা লাগেনি, হাত সাফাইতে এসেছে। তা তোমার জন্য পারি বলে তোমার বৌদির জন্যও পারতে হবে, এমন কি কথা আছে? কিছুক্ষণ গুম হয়ে থেকে রেনু বলেছিল, ও চিরুনি আমার কাজ নেই, ওটা তুমি কালই ফেরত দিয়ে এসো। ছি। অমনি রাগ হয়ে গেল বুঝি? আচ্ছা আচ্ছা, তোমার বৌদির জন্যও একখানা হবে, হাজার হলেও শালাজ তো। কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কথা বলেনি। আজও রেনু চুপ করে রইল। কোনো ভদ্রলোকের ছেলে যে এসব করতে পারে তা যেন ধারণাই আনা যায় না। গরিব তো তার বাপ ভাইও, কিন্তু পরম শত্রু কি কোনো দিন বলতে পারবে যে পরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা, হাত দিয়ে ছুঁয়েও পর্যন্ত তারা দেখেছে? নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় রেনুর। শেষ পর্যন্ত এমন লোকের হাতেই পড়তে হলো তাকে। আর শুধু হাতে পড়া নয়, আজীবন এই লোকটির সঙ্গে তাকে বাস করতে হবে, হাসতে হবে, আদর সোহাগ করতে হবে। তারপর ছেলে হবে, মেয়ে হবে। কিন্তু কিছুতেই অমূল্যর পবিত্রী আর বদলাবে না। কেননা এসব অভ্যাস মানুষের যায় না,
বয়স হলেও না, পয়সা হলেও না। রেনু অনেক শুনেছে, অনেক দেখেছে। তারপর সব একাকার হয়ে যাবে। কেউ জানবে না রেনুর জন্য প্রকৃতির মেয়ে। এসব যে সহ্য করতেই পারে না। কেউ কি এ কথা বিশ্বাস করবে? সবাই জানবে অমূল্য যেমন ছিচকে চোর, রেনু তেমনই চোরের বউ। অন্ধকারে স্বামীর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে ঘৃণায় রেনু যেন সর্বাঙ্গ কুৎসিত হয়ে এলো। এমন একটি লোক তাকে জড়িয়ে ধরছে যে মন ছোট, প্রবৃত্তি ছোট। পরের দোকান থেকে জিনিস চুরি করে আনতে তার কোনো লজ্জা ঘৃণার বালাই নেই। অমূল্য চুম্বনের প্রত্যুত্তরে রেনু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, আমার একটা কথা শুনবে? কি? রেনু বলল, ওভাবে জিনিসপত্র আর এনো না, সত্যি বলছি। ওসব আমার কিছু দরকার নেই। আমি আর কিচ্ছু চাইনি, কেবল তুমি ভালো হও, ভদ্র হও। 10 জনে যদি তোমাকে ভদ্রলোক বলে জানে, তাহলেই আমার তৃপ্তি। এবার স্তব্ধ হয়ে পালা অমূল্যর। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরল। এই নীতি শিক্ষার দক্ষিণা রেনুকে পুরোপুরিভাবে না দিয়ে তার শান্তি নেই। রেনু বলল, ও কি রাগ করলে নাকি? তোমার ভালোর জন্যই বলছি। অমূল্য জবাব দিল, আমিও ভালোর জন্যই বলছি। চুপ করে ঘুমাও। পরদিন ভোরে উঠে অমূল্য স্ত্রীকে কাছে ডাকলো, এই শোনো। রেনু কাছে এসে বলল, কি? অমূল্য ফিসফিস করে বলল, ওপরের বিনোদবাবুদের ঘরে কাল নতুন কতকগুলি কাঁসার বাটি এসেছে না? রেনু অবাক হয়ে বলল, হ্যাঁ, তাতে তোমার কি? বিনোদবাবুর বউয়ের সঙ্গে তো তোমার খুব ভাব। ও ঘরে তো তোমার আধান গতিবিধি। হ্যাঁ, মাসিমা ভারী ভালোবাসেন আমাকে। আর তার ছোট ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না। অমূল্য তেমনই ফিসফিস করে বলল, তবে তো আরও সুবিধে। দুধ খাওয়ানো হয়ে গেলে কাপড়ের তলায় করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে। রাগে ও দুঃখে মুখ দিয়ে রেনুর কিছুক্ষণ কথা সরল না। একটু পরে সে বলল, কি যাতা বলছো? মাথা খারাপ হয়েছে তোমার? অমূল্য অম্লান মুখে বলল, মোটেই না। কাঁসার আজকাল সের কত করে জানো? 2-3টে বাটি যদি সরাতে পারো, তাহলে 2 দিন বক্সে বসে দুজনে বেশ থিয়েটার দেখে আসতে পারবো। অমূল্য হাসল। রেনু ক্ষুব্ধ কণ্ঠে বলল, যেমন মানুষ তেমন তার ঠাট্টা। ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না। অমূল্য বলল, ঠাট্টা নয়, সত্যিই বলছিলাম। দুপুরবেলায় মাসিমার কোলের ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেনুর হাত কাঁপতে লাগলো। কি সাংঘাতিক মানুষ অমূল্য! কি বিশ্রী ঠাট্টাই সে করতে পারে। কয়েকদিন পরে বেলা 7:30 বাজে। তবু অমূল্যর বিছানা থেকে উঠবার নাম নেই। অন্যদিন চাটা খেয়ে এর মধ্যে অমূল্য বেরিয়ে পড়ে। দোকানে 8টা থেকে তার ডিউটি। রেনু কাছে এসে অমূল্যর মুখের ওপর থেকে লেপটা সরিয়ে নিয়ে বলল, কি মশাই, খুব যে ঘুমোনো হচ্ছে, বেলা হয় না আজ? অমূল্য অদ্ভুত একটু হাসল। আজ আর বেলা হবে না। স্বামীর হাসি আর কথার ভঙ্গিতে কেবল যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেনুর। বলল, কেন, দোকান আজ বন্ধ নাকি? কি উপলক্ষে বলো দেখি? অমূল্য চটে উঠে বলল, ন্যাকা, কি উপলক্ষে? উপলক্ষ আবার কি? উপলক্ষ আমার শ্রাদ্ধ। বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরতে চেষ্টা করল। রেনু এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এমন যে হবে আমি আগেই জানতুম।
অমূল্যর আর পাশ ফেরা হলো না। কি বললে? রেনু বলল, বলবার আর আছে কি, তবু ভাগ্যি যে পুলিশে দেয়নি, অমনিই ছেড়ে দিয়েছে। অমূল্য বলল, উফ, কি আফসোসের কথা, কিন্তু এর চেয়ে বোধহয় পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল। আমি জেল খাটতুম আর তুমি ততদিন সাধু সঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে। কিছুক্ষণ বাদে মনে মনে কি মতলব ঠিক করে অমূল্য উঠে পড়ল। হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখে রেনু দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে।